এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ভাবির নতুন ভিডিও। তো আজকে আমরা বাসা খুঁজতেছি। তো তোমরা এই ব্লগটা আমরা বাসা পাল্টানোর পরে দেখবা, কারণ এটা তোমাদের জন্য সারপ্রাইজ। ভাবিরাও যে আমাদের সাথে পাশের ফ্ল্যাটে চলে যাবে, ভাবিরাও বাসা ছেড়ে দিছে। তো এই জন্য আমরা একসাথে পাশাপাশি ফ্ল্যাটে যাবো। আগে এই বাসাতে একটু দূরত্ব ছিল, এই বাসা আমরা একদম পাশাপাশি একদম কাছে, একদম কাছে, যেন ডাক দিলে শোনা যায়। একদম সুপার ব্লুর মতো আটকায় থাকবো। তোমরা বলো না, হ্যাঁ তোমরা বলো না সেরকম। আরো হ্যাঁ, ভাবিকে কিন্তু বাসাটা আমরাই চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, টাকা পয়সা সবকিছু, হ্যাঁ এমনকি বাসা ভাড়া টাড়া যা আছে সব কিন্তু ভাবিরা সব সব দিবে আমরা। হ্যাঁ এবার বেশি করে আমাকে চামচা বইলো। আল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ। এখন আমরা বেলপুরি খাবো। আমরা ফার্স্টে থানা স্টানে বাসা খুঁজছি, বাট থানা স্টানে ভালো মানে কি বড় বাসা নেই। 3 বেডের, আমাদের বাসা লাগবে 4 বেডের, ভাবিদের লাগবে 3 বেডের। হ্যাঁ কিন্তু ভাবিরা 3 বেড না পেলে 4 বেডই নিয়ে নিবে, কোনো সমস্যা নেই আমাদের পাশাপাশি নেওয়ার জন্য। হ্যাঁ তো এখন আমরা বেলপুরি খাবো। আমরা সিটি সেন্টারের সামনে আছি। এই ফার্স্ট সিটি সেন্টার এত দেখো একদম কোলাহল, কারণ ঈদের বন্ধ চলতেছে। হ্যাঁ, আজকে ঈদের 4র্থ দিন। আমরা এখন বেলপুরি খেয়ে সোসাইটি যাবো। আর যাওয়ার সময় ওই বাসাটা দেখে আমার আম্মু বলছে যে, আমার আম্মুর বাসা যেহেতু সোসাইটিতে, আম্মু বলছে যে খাওয়ার জন্য অবশ্যই এই বাসায় আসবা, তোমরা তো ক্লান্ত হয়ে যাবা। তো দুপুরে লাঞ্চটা আমরা আম্মুর বাসায় করবো। সবকিছু দেখতে পারবো, আমাদের সাথেই থাকো। ওকে। এখানে আমরা সিটি সেন্টারের সামনে বেলপুরি খাচ্ছিলাম। তো বেলপুরিটা অনেক টক ছিল, তো আমি আবার টকটা খেতে পারি না, একটু মিষ্টি টক হলে খেতে পারি। তো মিষ্টি টকের হয় নাই বলে আমি আমার বেলপুরিটা তোমাদের ভাইয়াকে দিয়ে দিলাম। আমি আর খাই নাই, কারণ এটা অনেক টক ছিল। আমি আবার বেশি টক খেতে পারি না, একদমই খেতে পারি না। তো আমরা এখানে খাওয়া শেষে জাহাঙ্গীরনগর সোসাইটিতে যাব বাসা দেখতে, কারণ অন্য কোথাও আমরা বড় বাসা পাইনি, যেহেতু ভাবিরা বড় বাসা খুঁজতেছিল, তাই বড় বাসা পাওয়া যায়নি। তো আমরা আম্মুর বাসায় আসছি, খাওয়া দাওয়া করছি, আমরা ভিডিও করিনি কারণ এত গরম ছিল, অসহ্য মতো মানে গরম ছিল। আর খাইছি, আগে ক্ষুধা লাগছিল, পাগলের মতো রেস্ট নিলাম। এখন যাবো আম্মুর আলমারিতে। আবার আজকে হামলা দিছে মুনতাহা আর ভাবি। ভাবি 2টা ছবি কিনেই নিছে, আর মুনতাহার তো আর কিনতে হয় না, ওর শাশুড়ির, আমারও কিনতে হয় না, কারণ আমার মায়ের। এখন আন্টি এত ভালো যে আমার জামা নিলে কয় না যে টাকা দেওয়া লাগবে। আমি কিছু কেন নিবা না, এটা তোমার ব্যবসা। হ্যাঁ শুনে না, বলে পরে দিও। এখন আন্টি আমার এই পর্যন্ত আমারও একটা ড্রেস গিফট করছে আন্টি। হ্যাঁ, আমিও একটা গিফট করছি। হ্যাঁ ভাবি একটা করছে, আন্টি তাড়াতাড়ি করো, রিকশা আসছে, এখন আমার বাসা দেখতে যাবো। এখানে আমরা অনেক মজা করতেছিলাম, সবাই মিলে খুবই মজা করতেছিলাম। ভাবি আমায় বলতেছিল, ভাবি আমরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তোমার কষ্ট হচ্ছে না? তা আমি আবার ভাবিকে অভিনয় করে দেখাচ্ছিলাম যে হ্যাঁ ভাবি, আমার অনেক কষ্ট হইতেছে, তুমি আমায় ছেড়ে চলে যাবা, আমার খুব খারাপ লাগতেছিল। তো এখানে আমরা একটু মজাই করতেছিলাম। তোমাদের সবার মনে হইতেছে যে আসলে আমরা বাসা চেঞ্জ করে চলে আসছি, কোথায় গেছি, কোথায় বাসা নিলাম না নিলাম। তো আজকে সবই তোমরা জানতে পারবা। জানতে হলে পুরো ব্লগটা দেখো। হ্যাঁ আমরা যাইতে আছি। এখন আমরা যাচ্ছি, এতক্ষণ আমরা হাঁটছি, এখন আমরা গাড়িতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি এখন ঘুরতে। হ্যাঁ এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আসলে কি আমাদের কাজের জন্য যাচ্ছি না ঘুরতে যাচ্ছি, সেটা তোমরা দেখতে পারবা, পরে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ। আর তো খিদে ছিল, পেটে খিদে মিটাই লাইছি। এখন আমাদের কেমন আমরা যাবো। হ্যাঁ মহিলার একটা গাড়িতে ছাড়ে দিয়েছি, পোলার একটা যাইতেছি। ও হাত পায়ে চলে গেছে। হাতে বাইক লই চলে গেছে, মগজ ছাড় দিয়া। মোরা কি করবো গাইস কোন? মোরা যাই সামনে এই যে একটা প্রতিবন্ধী আছে। ওই যে নিয়া রাখলু না, সবাই এক নামে চিনেন। তো আমরা এখন যাচ্ছি, আপনার সঙ্গে একটু পর দেখা হচ্ছে। ভাইয়া দেখো আমার পাটা মুচকে গেছে। কালকে আমি এক জায়গায় গেছিলাম, তো এই যে তোমাদের ভাইয়া আমার পাটা ব্যান্ডেজ করে দিতেছে। এইভাবে আসো কেন তাকায়া? করো করো, কাজ করো। তো আজকে আবার আমরা বাসা দেখতে যাচ্ছি। তোমরা তো জানো যে আমি ভাবির সাথে ওই দিন বাসা দেখতে গেছিলাম, বা সব দেখছো। তো আজকে আবার যাব আমরা বাসা দেখতে। এখন তা আমার পায়ে তো ব্যথা, এইভাবে যেতে পারবো না, তাই পায়ে এটাকে লাগায়া তারপরে আমি এখন যাব। তো চলো দেখা যাক কি হয়। আপনারা অনেকেই চিন্তা করতেছেন আসলে আমরা কোথায় চলে গেলাম, কোথায় নতুন বাসা নিলাম। হ্যাঁ, এটা মনে হওয়াটা স্বাভাবিক। তো আজকে আমি অবশ্যই বলে দেব ব্লগে যে আমরা আসলে কোথায় চলে গেছি, কোথায় বাসা নিয়ে এসেছি। আবার অনেকে এসে এখন মানে আগে কমেন্ট করতে যে কিরে তোর ভাবি তো তোকে রেখে চলে গেছে,
ভাবি কোথায়, এখন ভাবিকে ছাড়া কি করবি, এই ধরনের কমেন্ট করছেন। আর এখন যখন জানতে পারছেন যে ভাবিরা আমরা একসাথেই চলে আসছি, এখন আবার আপনারা কমেন্ট করতেছেন যে আমাদেরকে বের করে দিছে, এই হয়েছে সেই হয়েছে, কত কথা। আসলে কি বলবো আপু, আপনাদেরকে বলার আমার কিছুই নেই। আপনাদের মানে আপনারা আপনাদের মতো বলে যাবেন, এটাকে আসলে আমি গায়ে মাখি না। এই জন্যই মাখি না কারণ আপনারা হেটার্স হইলেও আমার ভিউয়ার্স, সো আমি আপনাদেরকেও ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি। যে আমাকে ভুল বুঝুক, যাই বলুক, যাই কিছু হোক না কেন, আমি জানি দিন শেষে আপনারাই আমার প্রকৃত ভালোবাসার মানুষ। কারণ আপনারা আমাকে দেখতেছেন, আমারা কমেন্ট করতেছেন, তো আপনারাও আমার ভালোবাসার মানুষ। এখন আমি যেখানে চলে আসছি এখানেই আগে আমি ছিলাম, এই এরিয়াতেই আমি ছিলাম। শুধুমাত্র আমি বাসা চেঞ্জ করে এখান থেকে নিপুণ সিটি চলে যাওয়ার কারণ ছিল আমার প্রেগনেন্সি। আমার যখন ছোট ছেলেটা ছিল আমার পেটে, তখন আমাকে বাসা চেঞ্জ করে নিপুণ সিটির ওইদিকে চলে যেতে হয়েছে। কারণ আমার প্রেগনেন্সিটা অনেক মানে আমার প্রেগনেন্সিটা এতটাই ক্রিটিক্যাল ছিল যে আমার হসপিটালের কাছে তারে বাসা থাকা উচিত দরকার ছিল। যার জন্য আমি এই এই জায়গা থেকে বাসা চেঞ্জ করে তখন নিপুণ সিটিতে চলে যাই। কারণ নিপুণ সিটি থেকে তোমার অ্যানাম হসপিটাল অনেক কাছে ছিল, যার জন্য আমাকে ওখানে চলে যেতে হয়েছে। আর তোমরা বোধহয় জানো কি না জানি না, আমার ইলহাম যখন হয় আমার ছোট ছেলে, তখন কারণ দেশ স্বাধীন হয় 5ই আগস্ট, আমার ইলহাম হয়েছে 4ই আগস্ট। তো এই জন্যই আমাকে বেসিক্যালি বাসা ছেড়ে যেতে হয়েছে। তখন দেশের এই পরিস্থিতি প্লাস আমার তখন মানে প্রেগনেন্সিটা অনেক ক্রিটিক্যাল ছিল। তো সব মিলাই এই জন্য আমাকে হসপিটালের কাছে যেতে হয়েছে, তাই আমাকে এখান থেকে নিপুণ সিটিতে গিয়ে বাসা নিতে হয়েছে। আর ভাবিদের সাথে আমার পরিচয় কিভাবে সেটা তোমরা জানো, এনআইসিইউ থেকে। ভাবিরা যে আমাদের নিপুণ সিটিতেই ছিল এটা আমি জানতামও না। এটা সাথে আমি মানে আমার সাথে তাদের পরিচয় ছিল না। তোমাদের মতো আমি ওনাদের টুকটাক ব্লগ দেখতাম, এরকমই ছিল। তো এনআইসিইউতে যখন আমার ছেলে ছিল, আলিশা হয়েছে 8 তারিখে, আমার ছেলে হয়েছে 4 তারিখে। তো তখন থেকে আর কি ওনাদের সাথে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ড হয়, সেই থেকে আমাদের পরিচয়। আসলে আপু আপনারা অনেকে কমেন্ট করেন যে আসলে আমাকে এই অনলাইনে আসছি মাত্র অল্প কিছু দিন, এখান থেকে কামাই করে আমাকে নাকি সংসার চালাইতে হয়। আবার অনেকে প্রশ্ন করেন আমার হাজব্যান্ডের 20-25 হাজার টাকা নাকি স্যালারি। আসলে আপু আমি আগে এখানেই ছিলাম, মানে এই বাসায় না, এই এরিয়াতেই ছিলাম। তো তখন এখনও আমি যে এই টাকা বাসা ভাড়া দিয়ে থাকতেছি, তখনও আমি এই টাকা বাসা ভাড়া দিয়েই এখানে ছিলাম। তখন আমি অনলাইনেও ছিলাম না, কিছুতেই ছিলাম না। আমার হাজব্যান্ডই ইনকাম করে আমাকে চালাইতো, সব কিছু করতো। তো আসলে এগুলো নিয়ে আসলে কথা বলা উচিত না, তো তারপর আমি একটুখানি বললাম। আর আমি এখানেই ছিলাম, শুধু চলে যাওয়ার কারণ কি আমি সেটা বললাম আপনাদেরকে। আর আমার প্রেগনেন্সিটা এতটাই খারাপ অবস্থা ছিল যে আমার ইলান কিন্তু 8 মাসে হয়েছে, মাত্র 7 মাস শেষ হয়ে 8 মাসে পা দিছে, তখনই আমার ছোট ছেলে হয়েছে। কারণ আমার ওই ইমার্জেন্সিভাবে আমাকে ওটি রুমে নিতে হয়েছে, সিজার করতে হয়েছে। কারণ আমার মানে ইলহান আমার মানে আমার পেটে অনেক বড় হয়ে গেছিলো, ওর 6 মাস বয়সেও 3 কেজি ওয়েট হয়ে গেছিলো। কারণ আমার ডায়াবেটিস ছিল, আমার অনেক প্রবলেম ছিল, আমার প্রেশার অনেক হাই ছিল, এখনও আমার প্রেশার হাই। তো আমার এই প্রবলেমের কারণে আমার বাবু অনেক দ্রুত পেটে বড় হয়ে যায়, যার জন্য আমার পেটের চামড়া এত পাতলা হয়ে গেছিলো যে ওই মুহূর্তে যদি আমাকে ওটি না করতো, তাহলে ডাক্তার বলছিল আমার পেট ব্লাস্ট হয়ে আমি আর আমার সন্তান দুজনই মারা যাব। তো এই জন্যই আসলে তাড়াতাড়ি আমার ওই মুহূর্তে ওটি করছে। আর বাবু ছোট হওয়ার মানে অনেক অল্প ম্যাচিউর না হওয়ার কারণে, প্রি ম্যাচিউর বেবি হওয়ার কারণে ওকে এনআইসিইউতে রাখতে হয়েছে। আর আপু আমার যখন বাবু এনআইসিইউতে থাকে তখন আমার প্রায় 6 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার হাজব্যান্ডের। তো তখন কিন্তু আমরা অনলাইনে ইনকামও করি নাই, বা এখনও যে অনলাইনে অ্যাক্টিভ, এখনও আমরা অনলাইন থেকে 4 আনা পয়সাও ইনকাম করি নাই, ওই পুরাটাই আমার হাজব্যান্ডেরই। তো আপনারা যারা যারা কমেন্ট করেন আমার খুব কষ্ট হয় সে কমেন্টগুলো দেখলে। আসলে আপনারা আমাকে যেই ধরনের কমেন্টগুলো করেন, বাস্তব লাইফে এই ধরনের সাথে আমার কোনো মিলই নাই। তো এই জন্য আমার খুব কষ্ট হয়, আমি খুবই কষ্ট পাই। এই জন্য যে আপনারা না জেনে না শুনে না বুঝে আপনারা মিথ্যা মিথ্যা আমাকে অনেক ব্লেম দিচ্ছেন, অনেক কথা বলতেছেন। আসলে এগুলার প্রুফ করা আমার পক্ষে পসিবল না আপনাদের কাছে যে আসলে এগুলা না। একদিন একটা সময় হবে যে আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন যে আসলে আপনারা আমাকে যা বলতেছেন আমি এগুলা কিছুই করিও না, এগুলোর মধ্যেও আমি নাই।
তো সেই দিনের অপেক্ষায়, সেই দিনের দিন আমি গুনতেছি, সেই দিনের অপেক্ষায় আমি আছি। আপনারা যারা যাই বলেন না কেন, বিশ্বাস করেন আমার কষ্ট হয়, তারপরেও আমি আমার কষ্টটাকে আমার নিজের মাঝে চেপে রেখে আমি মানে ভিডিও দিচ্ছি, আপনাদের সাথে আছি, কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। কারণ আপনারা আমার হেটার্স হন আর ফ্রেন্ড হন আর ভালোবাসার মানুষ হন, সবই আপনারাই আমার। আমি আর সবাইকে ভালোবাসি। তো আপনাদের সবার জন্যই আমি কষ্ট করে ব্লগ বানাই দিচ্ছি। আমি জানি আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে যে একদিন আমি প্রমাণিত হব যে আপনারা আসলে আমাকে যা বলতেছেন আমি তা না। আমার সাথে, আমার বাস্তব লাইফের সাথে আমার এইগুলার সাথে কোনো মিল নাই, কোনো মিল নাই, কোনোভাবেই কোনো মিল নাই। তো আমি আগেও এখানে ছিলাম, আগেও আমি এই এলাকাতেই ছিলাম, কারণ আমার আম্মু এই এলাকাতে, আমার আম্মুর বাসা। তারপর আমার বোন এই এলাকাতে, আমার বোনের ফ্ল্যাট আছে, আমার বোন এই এলাকায় থাকে। আমার নিজের আপন ছোট খালু, সে মানে আমার আন্টির হাজব্যান্ড, সে আর্মি অফিসার। তো এই এলাকাতে আমার আন্টি বাড়ি করছে, এই এলাকাতে আমরা অনেক বছর ধরে আছি। তো এই এলাকাতেই আমরা ছিলাম। আমরা সাবা শুধু কেন গেছি সেটাও আমি আপনাদেরকে বলছি। তো আপনারা বুঝতেছেন আমি মনে হয় অনেকটা যে আমি কোথায় আছি। আমি আগেও এখানেই ছিলাম, আমি এই ডিওএসএসেই ছিলাম। ডিওএসএসের 1 নম্বর রোডের 1 নম্বর বাসাতে আমি আগে ছিলাম, ওখান থেকে আমি নিপুণ সিটি গেছি। এখন আবার আমার ঠিক আমি ওইখানেতেই আবার ফিরে চলে আসছি। তো কেন আমি বাসা চেঞ্জ করে আসছি, কারণ আমার ওই এলাকাতে আর কোনো প্রয়োজন নাই। আমার বাবু হয়ে গেছে, বাবু এখন বড় হয়ে গেছে। আর আপনারা জানেন আমি কয়দিন আগে স্ট্রোক করছি, আমি অসুস্থ। তো আমার একা পক্ষে ওইখানে এত দূরে থাকা পসিবল হয় না, যার জন্যে আমি ওইখান থেকে বাসা ছেড়ে এখন আমার আম্মুর বাসার কাছাকাছি চলে আসছি। কারণ আমার আম্মু এই এলাকাতেই থাকে। তো আমার আম্মু, আমার আন্টি, আমার বোন সব এখানেই থাকে। তো সবার কাছাকাছি চলে আসার জন্যই আমি বাসা ছেড়ে চলে আসছি। আর ভাবিরাও বাসা ছেড়ে চলে আসছে। ভাবিরা, আমরা একসাথে আসার কারণ, ভাবিরা মানে সাভারে অনেক জায়গাতে বাসা দেখছে, অনেক বড় বাসা কোথাও পায়নি। সেই জন্য তাদেরকে আমিই বলছিলাম ডিউসেসের কথা, যে ওখানে গেলে তোমরা বড় বড় ফ্ল্যাট পাবা, তো চলো ওখানে দেখতে পারো। তো ওরাও দেখছে, দেখার পর ওনাদেরও বাসা পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে ওনারাও এখানে আসছে, আমরাও এখানে আসছি। তো আসলে দুই পরিবারের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বলে সম্পর্কর কারণে আসি। আসলে আপনারা যেইভাবে ভাবেন, যেরকম ভাবেন, এরকম কোনো কিছুই না, আসলে কিছুই না। আমরা আমাদের মতো থাকি, ওনারা ওনাদের মতো থাকে। ওনাদের টাকায় ওনারা চলে, আমাদের টাকায় আমরা চলি। আমাদের টাকায় ওনারা চলে না, ওনাদের টাকায় আমরা চলি না। যার যারটা তার কাছেই। হয়তো রিলেশন ভালো ছিল তার জন্য, আজকে হয়তো ওনাদের মাঝে একটা রিলেশন খারাপ হয়েছে বলে আপনারা, বা ওখানে আমি গিয়ে কয়েকটা কথা বলছি সেটার জন্য আপনারা আমাকে অনেক খারাপ কথা বলেন। আসলে কেন বলছি, কোন পরিস্থিতিতে কি হয়েছিল, তার বাস্তবতা কোনো কিছুই আপনারা জানেন না, ওইখানে আপনারা দেখেন নাই। সেই জন্য হয়তো আপনারা আমাকে অনেক কথা বলেন, কিন্তু বিশ্বাস করেন আপনাদের কথা আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আপনারাই এসে বলেন কাউকে কষ্ট দিয়ে কথা বলতে হয় না, কষ্ট দিয়ে কথা বলা উচিত না। এখন আপনাদের কারণেও কিন্তু আমি কষ্ট পাই, কিন্তু তারপরও আমি আপনাদেরকে ভালোবাসি। কারণ আমি জানি, আল্লাহর উপর আমার বিশ্বাস আছে যে একদিন না একদিন আপনারা ভুল বুঝতে পারবেন যে আসলে আমাকে যেটা ভাবতেছেন আমি এইটা না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আপনাদের যদি মনে কষ্ট লাগে আমার কথায়, বা আপনাদের যদি খারাপ লাগে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, আর আমি ব্লগিং লাইফে একদমই নতুন। কখন কোন কথা বলতে হয়, কিভাবে আসলে বলতে হয়, কি করতে হয়, এটা হয়তো আমি জানি না, আমি বুঝি না। সেই জন্য হয়তো অনেকভাবে বলে ফেলি। এখন সেই জন্য হয়তো যদি আপনাদের মনে কোথাও কোনো জায়গায় কোনো কষ্ট লাগে, তাহলে অবশ্যই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর ভুল ত্রুটি মানুষের হইতেই পারে, ঠিক আছে? এটা নিয়ে আবার প্লিজ আপনারা আমাকে আঘাত করে কথা বললেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমাকে আর আঘাত দিয়েন না। আপনারা অনেক আঘাত করছেন আমাকে, যার জন্য আমি অনেক কষ্ট পাই। অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে। এখানে আমি আমার নতুন বাসায় প্রায় চলে আসছি। এসে সব গুছগাছ করার চেষ্টা করতেছি, এই যে রান্নাবান্নাও করতেছি, কারণ এখানে আমার নতুন কোনো হেল্পিং হ্যান্ড নাই। এই জন্য আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। একটা ছোটা আন্টি নিছি আমি, ওই আন্টিটা এখন ছুটা কাজ করে দিয়ে যায়। তো পার্মানেন্টের জন্য একজনকে বলা হয়েছে, ও মনে হয় খুব শীঘ্রই এই মাসেই চলে আসবে। এই মাসে ও আসবে, ও আসলে আমার একটু উপকার হবে। ও আসার পর চেষ্টা করবো আমি আরেকজনকে নেওয়ার জন্য।
কারণ আমি তো কোনো কিছু করতে পারি না। ডাক্তার আমাকে টোটালি বেড রেস্ট দিয়ে দিছে, বসে কোনো রকম মানে কোনো কিছুর চাপ আমাকে নিতে না না করে দিছে। আমি অনেক অসুস্থ বলে আমার হাজব্যান্ডও এদিকে খুব খেয়াল রাখে আমার। আর বলতে গেলে কি আমি অনেক ভাগ্যগুণে আমি একটা হাজব্যান্ড পাইছি। তোমাদের ভাইয়া অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তোমাদের ভাইয়া আমার এত কেয়ার করে, এত খেয়াল রাখে, যেটা মানে বলে আমি শেষ করতে পারবো না। আমি অনেক ভাগ্যগুণে ওর মতো হাজব্যান্ড পাইছি। অনেক ভালোবাসে ও আমাকে। আমি ওকে নিয়ে অনেক হ্যাপি, অনেক সুখে আছি, অনেক ভালো আছি। দোয়া করবেন সারা জীবন যেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে আমি যেন ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। আমার এই ছোট্ট সংসারটা, ছোট্ট ফ্যামিলিটা যেন আমি ঠিক এইভাবেই ভালোবাসায় ভরা থাকে, এইভাবে ভালোবাসা দিয়ে যেন আমাদের সংসারটা ভরপুর থাকে, সম্পূর্ণ থাকে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। এখানে আমি রান্না করতেছিলাম আমার ছোট ছেলের জন্য, আগেই রান্না করে ফেলছি। ওকে আবার একদম সাদা রান্না করে দিই, একটু হালকা হলুদ আর হালকা একটু লবণ দিয়ে রান্না করে দিই। অত মশলা মাসলি দিয়ে রান্না করি না ছোটো ছেলের জন্য। আর এখানে আমাদের নিজেদের জন্য রান্না করতেছিলাম, কারণ এখন তো বাসায় কেউ নাই রান্না করার। তো এই জন্য আমাকে রান্না করতে হয়। মাঝে মধ্যে তোমাদের ভাইয়া করে দেয়, আবার মাঝে মধ্যে আমার বোন করে দেয়। আমার ছোটো বোন তো এবার এসএসসি দিছে, তো এখনও ফ্রি আছে, পড়াশোনা নাই, এই জন্য আমাকে একটু হেল্প করতে পারে। আবার যখন ওর রেজাল্ট দেবে, ও কলেজে যাবে, তখন আবার একদমই আমাকে টাইম দিতে পারবে না। তো এই জন্যই এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার, যেহেতু আমার এখন হেল্পিং হ্যান্ড নাই। তো ওরা আসলে অবশ্যই ইনশাল্লাহ আমার প্রবলেম হবে না, আর সব ঠিক হয়ে যাবে। নেয়া দেখো আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, সব কিছু গুছিয়ে দিচ্ছিল, কারণ ও এখন অফশোর আছে, ও ফ্রি আছে, যার জন্য ও আমাকে এত হেল্প করে দিতে পারছে। যদি ও অফশোর না থাকতো, ফ্রি না থাকতো, আমার যে কী অবস্থা হইতো। যাই হোক, তোমরা সবাই আবার এসে এখানেও কমেন্ট করবা কেন কাজের মেয়ে নাই, কাজের মেয়ে না ছিল। আপু, আমার হাজব্যান্ডের সামর্থ্য অনুযায়ী আমাকে ভালো রাখার চেষ্টা করে, যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। আর সব সময় সব কিছু তো আর আসলে বলা যায় না আপনাদেরকে। কী করে বলবো আপনাদেরকে, বললেও আপনাদেরকে কোনো লাভ হয় না। আমি যেখানে ছিলাম ওখানে আমার হেল্পিং হ্যান্ডগুলো ছিল, তো ওইখান থেকে চলে আসার কারণে ওরা তো আর এত দূর এসে আমার কাজ করতে পারবে না, যার জন্য ওনারা ওখান থেকে আর কেউ আসতে পারে না। তো এই জন্য এখানে আবার আমার নতুন করে সবাইকে নিতে হয়েছে। এই জন্য এখন আমার কাজটা আমার নিজেকেই করতে হচ্ছে। এটা নিয়ে এইভাবে ঠ্যাস মেরে কথা বলার বা কমেন্ট করার কিছু নাই আপু। আসলে কি বলবো আপনাদেরকে, আপনারা যে কথাগুলো আমাকে বলেন, যেভাবে কমেন্ট করেন, যা আমার মানে বাস্তবতার সাথে আমার কোনো মিলই নেই। বাস্তবে যারা আমার সাথে মিশে, যাদের সাথে আমার সম্পর্ক হয়, তারা জানে যে বাস্তব জীবনে আমি কেমন। তো আসলে আপনাদের এই কমেন্ট বা আপনাদের এই মানে কথার জন্য আমি আসলে আমার নিজে চেঞ্জ হয়ে যাব, বা আমার নিজের কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে, এমনটা কিছুই না, বুঝছেন। আপনারা যারা দূর থেকে এই কমেন্টগুলো করতেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা সবাই প্লিজ এসে আমার বাসায় বেড়ায় যাবেন। 2 দিন করে আমার বাসায় এসে থেকে যাবেন, তাহলে আমার সাথে মিশবেন, কথা বলবেন, তাহলে দেখতে পাবেন আর বুঝতে পারবেন আসলে বাস্তবে আমি কেমন। আপনাদের সবাইকে আমার বাসায় আসার জন্য আমি আমন্ত্রণ দিয়ে রাখলাম। আপনাদের যাদের যাদের আমাকে নিয়ে এত প্রবলেম, এত কমেন্ট, এত কিউরিসিটি, তারা প্লিজ সবাই আমার বাসায় এসে থেকে যাবেন, কয়েকদিন বেড়ায় যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কেমন, কি ধরনের। তো আজকে আমি ব্লগটা এখানে অনেকটা বড়, মানে অনেক বড় করে ফেলছি ব্লগটা, যেহেতু বাসা চেঞ্জ করা থেকে গোছানো গাছানো টুকটাক সব মিলে একসাথ করা ছিল, যার জন্য ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা তো এখানেই বিদায় নিতে হবে, এখানেই শেষ করে দিব। তো আপনারা সবাই প্লিজ ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল আমার। আর আপনাদের কাছ থেকেও আমি আমার জন্য ভালোবাসা চাচ্ছি। প্লিজ সবাই আমাকে ভালোবাসা দিয়েন। আর আপনারা যারাই আমার হেটার্স আছেন বা যারা আমার ফ্যান আছেন, তাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি। তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মানে শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজেকে নিয়ে ভালো থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন।